Hello dear students, welcome to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. আজকে আমি একটা কোশ্চেন সলভ করব। একটা কোশ্চেন অত্যন্ত সহজ একটি বিষয়, এটাকে একটা কোশ্চেন বলে আর কোশ্চেনটাকে বলা হয়। তো 2024 সালে বাংলাদেশের এসএসসি পরীক্ষাতে যে বোর্ড কোশ্চেনে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো আমি সমাধান করে এখানে দেখাবো। আমি একটা কোশ্চেন নিয়ে একটি মাস্টার ক্লাস বা মেইন একটি ক্লাস এই চ্যানেলে দিয়েছি, সেটা যদি তোমরা না দেখে থাকো, মিস করে থাকো, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে কমেন্টে তার লিঙ্ক দিয়ে দেবো। আমার চ্যানেলে ইংলিশ গ্রামারের উপরে অসংখ্য ভিডিও লেসন রয়েছে, সেগুলো তোমরা সব দেখতে পারো। চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে ঢাকা বোর্ড 2014, মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, অনেক মানুষ টাকার পিছনে ছোটে। তো যদি আমরা জানি ট্যাগ কোশ্চেনে ফার্স্টে ব্যবহার করতে হয় অক্সিলারি ভার্ব। প্রথম কাজ হচ্ছে ভার্ব, তারপরে নেগেটিভ ওয়ার্ড যদি না থাকে সেই নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট, এরপরে কোশ্চেন মার্ক। এখন যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ, ডিড এই তিনটির যে কোনো একটি ব্যবহার করতে হবে টেন্স অনুসারে। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, এটা হচ্ছে ভার্ব, তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে বসে ডু অথবা ডাজ। যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ডু বসে। পিপল, পিপল হচ্ছে এখানে প্লুরাল, সুতরাং এখানে ডু বসবে। যদি যে অংশটুকু দেওয়া থাকবে সেখানে কোনো নাবোধক শব্দ না থাকে তাহলে নট ব্যবহার করতে হবে। যে নাউনটি থাকবে সেই নাউনটি যদি প্লুরাল হয় তার পরিবর্তে দে ব্যবহার করতে হবে। এখানে আমরা জানি কোশ্চেন এই অংশটুকু কিন্তু পরীক্ষা খাতায় তুলে দিতে হয়, শুধু উত্তর লিখলেও চলে, তবে সাধারণত বলা হয় যে কোশ্চেনের যে অংশটুকু প্রদত্ত অংশটুকু বাক্যাংশটুকু লিখে নেওয়ার জন্য। বি নাম্বারে বলছে মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, তাহলে আমরা সেই অক্সিলারি ভার্বটি ব্যবহার করলাম ইজ। নাবোধক শব্দ এখানে আছে, তাহলে আর এখানে নট ব্যবহার করা যাবে না। মানি হচ্ছে সাবজেক্ট, শব্দটি যেহেতু এখানে সাবজেক্ট এবং মানি হচ্ছে একটি সিঙ্গুলার নাউন, তো যে কোনো সিঙ্গুলার নাউন যদি পুরুষ মহিলা না হয় তাহলে তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। তাহলে নেগেটিভ ওয়ার্ড যে দেওয়া ছিল সেজন্য এখানে নট বসেনি, শুধু অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট ব্যবহার করলেই চলবে। ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডে সাধারণত ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহৃত হয়, কিন্তু এই যে কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেনে অনলি অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট ব্যবহার করা হয় এবং নাবোধক শব্দ। সিনেমাসে লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, লেট আস বা লেটস যদি থাকে তাহলে তার পরিবর্তে সেখানে ট্যাগ কোশ্চেনে শ্যাল উই ব্যবহৃত হয়। এটা হচ্ছে নির্ধারিত যে লেট আস বা লেটস যদি থাকে তার স্থানে ট্যাগ কোশ্চেনে শ্যাল উই বসবে, এটা একেবারে ফিক্সড, আর কোনো পরিবর্তন এখানে নেই। ডি নাম্বারটি হচ্ছে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, অক্সিলারি ভার্ব ক্যান, আমরা ক্যান ব্যবহার করলাম। হার্ডলি একটি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং আর নট এখানে বসবে না। মানি রয়েছে, মানি এখানে মানির পরিবর্তে ইট ব্যবহৃত হবে, কারণ হচ্ছে মানি হচ্ছে একটি ইনএনিমেট সাবজেক্ট, অপ্রাণীবাচক, দ্যাট মিনস এটার কোনো পুরুষ মহিলা নেই। ই নাম্বারটি হচ্ছে উই শুড নেভার, তাহলে এখানেও আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে শুড, তাহলে আমরা লিখলাম শুড। তারপরে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড নেভার আছে, তাহলে নট বসবে না। সাবজেক্ট প্রোনাউন দেওয়া রয়েছে, আমাদের এখানে ট্যাগ কোশ্চেনে সবসময় প্রোনাউন ব্যবহৃত হবে। যদি প্রোনাউন দেওয়া থাকে তখন সেই প্রোনাউনটি ব্যবহার করলেই চলবে, নতুন করে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। তাহলে উই রয়েছে, আমরা উইটাই ব্যবহার করলাম। যে ইনডিফিনিট প্রোনাউনগুলোর ক্ষেত্রে পরে ব্যতিক্রম নিয়ম রয়েছে, যেমন পরেরটাতেই আসছে চট্টগ্রাম বোর্ড 2014-এ এভরিবডি বিলিভস দিস ট্রুথ, তাহলে এখানে অক্সিলারি ভার্ব নেই, ডু অথবা ডাজ বা ডিড বসবে। পাস্ট টেন্স নয়, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে ডু অথবা ডাজ বসবে। এই যে ইনডিফিনিট প্রোনাউনগুলোর পরিবর্তে ট্যাগ কোশ্চেনে দে ব্যবহার করা হয়, সুতরাং এখানে আমাদেরকে ডু আসবে, কারণ যেহেতু দে প্লুরাল, সুতরাং প্লুরালের সময় ডু বসে। এখানে কোথাও নাবোধক শব্দ নেই, তাহলে নট ব্যবহার করতে হবে। তাহলে এভরিবডি বিলিভস দিস ট্রুথ এখানে হবে ডোন্ট দে। কেন হবে? কারণ অক্সিলারি ভার্ব না থাকে ডু, ডাজ, ডিড এই তিনটি ছাড়া কোনোটা নিয়ে ভাবা যাবে না। তো এখানে যেহেতু পাস্ট টেন্স নয়, সেজন্য আমরা ডু অথবা ডাজ বসবে। এই ইনডিফিনিট প্রোনাউনগুলো এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এই ইনডিফিনিট প্রোনাউনগুলোর ক্ষেত্রে দে ব্যবহার করতে হয় ট্যাগ কোশ্চেনে। দে যেহেতু প্লুরাল আসে সেজন্য এখানে ডাজ না ব্যবহার করে ডু ব্যবহার করতে হবে। বি নাম্বারটি হচ্ছে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, এখানে অক্সিলারি ভার্ব নেই এবং সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, মূল ভার্ব দেখে আমরা বুঝলাম, তাহলে এখানে ডু বসবে কারণ সাবজেক্ট হচ্ছে প্লুরাল। আর হার্ডলি রয়েছে, হার্ডলি হচ্ছে নাবোধক শব্দ, নট আর বসবে না, তাহলে এখানে হবে ডু উই। সি নাম্বারে নাথিং ওয়াজ সেইড, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে ওয়াজ নাথিং যেহেতু নাবোধক শব্দ এখানে আর নট বসবে না,
নাথিং, এনিথিং, সামথিং এগুলোর পরিবর্তে ইট ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি। এখানে ডু নট বা ডোন্ট দিয়ে যদি সেন্টেন্স শুরু থাকে তাহলে তার পরিবর্তে উইল ব্যবহার করা হয় টেক কোশ্চেনে। এটা হচ্ছে ফিক্সড, শ্যালোই যেমন ফিক্সড, ঠিক ডোন্ট বা ডু নটটাও এটাও ফিক্সড। আবার পরেরটাতে লেটস রয়েছে, লেটাসের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে লেটস। তার লেটস বা লেটাস যেটাই থাকুক তার পরিবর্তে আমাদেরকে শ্যালোই ব্যবহার করতে হবে। লেটস বা লেটাস থাকলে সেখানে আমাদেরকে শ্যালোই ব্যবহার করতে হবে। এটা মনে রাখার একটি বিষয় যে লেটস বা লেটাস থাকলে আমাদেরকে শ্যাল উই ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে দুটো বোর্ড। তো সাধারণত আমরা যেটা দেখে থাকি এক কোশ্চেন অংশে আমি যখন বোর্ড পরীক্ষার কোশ্চেন সমাধান করি বা বোর্ড পরীক্ষার খাতা যখন চেক করি সেখানে আমরা যেটা দেখতে পাই যে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি যেখানে ভুল হয়ে থাকে সেটা হচ্ছে তারা অক্সিলারি ভার্ব আইডেন্টিফাই করতে পারে না, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা বুঝতে পারে না। তো তোমাদেরকে ভালোভাবে সেই বিষয়টি খেয়াল করতে হবে যে অক্সিলারি ভার্বগুলো তোমাকে ভালোভাবে চিনতে হবে। এরপর হচ্ছে দিনাজপুর বোর্ড 2014, দিনাজপুর বোর্ড নান ক্যান সলভ দিস প্রবলেম। প্রথমটা হচ্ছে নান ক্যান, আমি এখানে সব তুলবো না, সলভ দিস প্রবলেম, প্রবলেমটা আমি এখানে লিখলাম না। আমাদের যেটা প্রয়োজন সেটাই আমরা প্রথমে দেখবো, অক্সিলারি ভার্ব আমরা লিখলাম, অক্সিলারি ভার্ব ক্যান যেহেতু অক্সিলারি ভার্ব। তারপরে নান হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এখানে নট বলবে না, নান, নোবডি এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, এগুলোর পরিবর্তে এখানে ব্যবহার করতে হবে এক কোশ্চেনের সাবজেক্ট দে, তাহলে এখানে হবে ক্যান দে। নেক্সট হচ্ছে বি নাম্বারে এভরিবডি হেটস দেম, এভরিবডি হেটস দেম। তো এখানে অক্সিলারি ভার্ব নেই, হেটস প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের সময় ডু বা ডাজ বসবে, এখানে আমি ডু, কারণ এভরিবডি সামবডি এগুলোর ক্ষেত্রে দে যেহেতু ব্যবহার করা হয়, এবং এখানে নামবোধক শব্দ নেই তাহলে নট ব্যবহার করতে হবে। তাহলে ডোন্ট দে এভরিবডি হেটস দেম, এর পরিবর্তে ডোন্ট দে। সিনেমা হচ্ছে লেটস ডু দ্য ওয়ার্ক, এই লেটস দিয়ে সবসময় পরীক্ষায় থাকে, লেটস ডু দ্য ওয়ার্ক এটা আমরা অলরেডি একাধিকবার করেছি, এর আগে দুইটা অলরেডি দুই করে আসছিল, তাহলে লেটস বা লেটাস থাকলে শ্যালোই হয়, এটা মুখে বললেও চলবে। ডি নাম্বার হচ্ছে টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, টেলিং লাইস ইজ আ গ্রেট সিন, ওটা লিখলাম না, আমাদের অক্সিলারি ভার্ব প্রয়োজন না, আমরা অক্সিলারি ভার্ব পেয়েছি ইজ, এখানে কোথাও নাবোধক শব্দ নেই তাহলে নট ব্যবহার করতে হবে। টেলিং লাইস, এখানে সাবজেক্ট হচ্ছে টেলিং বলা, তো এই আইএনজি যুক্ত কোনো নাউন ফর্ম যদি সাবজেক্ট হয় তার পরিবর্তে ইট ব্যবহার করতে হয়, কারণ ওটা কখনো পুরুষ মহিলা হয় না। তাহলে টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, ইজেন্ট ইট। হাউ নাইস দ্য বার্ড ইজ, এটা হচ্ছে একটি এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স থাকবে আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা, হাউ নাইস দ্য বার্ড ইজ, তাহলে আমাদের এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে আমরা লিখলাম ইজ, এখানে নামবোধক শব্দ নেই তাহলে ইজ নট, সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড, দ্য বার্ড কখনো পুরুষ মহিলা হয় না, সেক্ষেত্রে আমরা এখানে ইট লিখবো। হাউ নাইস দ্য বার্ড ইজ, ইজেন্ট ইট। তারপর হচ্ছে যশোর বোর্ড 2014, patriotism persuades a man to do everything just, patriotism persuades a man to do এভরিথিং জাস্ট, ওটা আমরা লিখলাম না, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা পেয়েছি কিনা দেখি। এখানে মূল ভার্ব হচ্ছে পারসুয়েটস, সো এটা হচ্ছে একটি প্রেজেন্ট টেন্স, পারসুয়েটস চিরন্তন সত্য, দেশপ্রেম একজন মানুষকে সবকিছু নৈতিকভাবে বা ন্যায়সঙ্গতভাবে করতে উৎসাহিত করে, তো এটা এখানে পাস্ট টেন্স নয় প্রেজেন্ট টেন্স, তাহলে ডু অথবা ডাজ বসবে। সাবজেক্ট হচ্ছে প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, দেশপ্রেম কখনো প্লুরাল হয় না, দেশপ্রেম কখনো পুরুষ মহিলাও হয় না, তার পরিবর্তে ইট ব্যবহার করতে হবে, এবং ওখানে নাবোধক শব্দ দেওয়া নেই তাহলে ডাজেন্ট ইট বসবে। সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ডাজ বসে প্রেজেন্ট টেন্সের সময়, সুতরাং এখানে ডাজেন্ট ইট হবে। কেন হবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স, সেজন্য এখানে ডাজ বসবে। বিনে বলে এ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি, এ প্যাট্রিয়ট
হার্ডলি ফিয়ার্স এনিবডি, একজন দেশপ্রেমিক সাধারণত কাউকে ভয় পায় না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব নেই এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফিয়ার্স ভয় পায় না, চিরন্তন সত্য। সুতরাং এখানে ডু বা ডাজ বসবে। আমরা দেখতে পাচ্ছি এ প্যাট্রিয়ট হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ডাজ বসাবো এবং এখানে কোথাও নামবোধক শব্দ রয়েছে যে হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সুতরাং নট বসবে না। তাহলে এ প্যাট্রিয়টের ক্ষেত্রে আমরা এখানে হি লিখব, কারণ যে শব্দ দিয়ে পুরুষ মহিলা উভয়কেই বোঝাতে পারে, দ্যাট মিনস কমন নাউন, সেক্ষেত্রে আমরা ওখানে হি লিখব, পুরুষটাকেই বেশি প্রাধান্য দেব। দ্যাট মিনস এ প্যাট্রিয়টকে কোথাও কোনো বইয়ে হি অ্যান্ড সি দুটোই লিখে, সেক্ষেত্রে আমরা দুটোই লিখতে পারবো, তবে হয় হি লিখতে হবে অথবা সি লিখতে হবে। তাহলে আমরা একে দেশপ্রেমিক এর প্যাট্রিয়ট। এই ক্ষেত্রে আমরা কিছু শব্দ রয়েছে যেগুলো দিয়ে আসলে বিশেষ করে পুরুষবাচক নামকেই বেশি বোঝায়, সেজন্য সেখানে আমরা এ প্যাট্রিয়টের ক্ষেত্রে হি লিখলেই বেশি ভালো হবে। তাই এ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি, তাহলে ডাজ হি। তারপরে এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যেন পুরুষ মহিলা উভয়কে বোঝালে সাধারণত পুরুষবাচক নামের প্রাধান্য দেওয়া হয়, এবং যদি পুরুষ মহিলা কোনোটাই না বোঝায় তখন দেখতে হবে যে এটা অব্যক্তিবাচক কিনা। তাহলে সিঙ্গুলার হলে ইট আর প্লুরাল হলে দে। নেক্সট হচ্ছে সি নাম্বার, এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট। এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমিককে সবাই সম্মান করে। তাহলে এখানেও প্রেজেন্ট টেন্স রয়েছে, অক্সিলারি ভার্ব দেওয়া নেই, তাহলে ডু অথবা ডাজ বসবে। এভরিবডি যেহেতু আছে তাহলে এভরিবডির ক্ষেত্রে আমাদেরকে দে ব্যবহার করতে হবে, যেহেতু দে আসবে, দে হচ্ছে প্লুরাল, তখন আমাদেরকে এখানে ডু বসবে, তাহলে ডোন্ট দে হবে এখানে, ডোন্ট দে। এভরিবডি থাকলে দে ব্যবহার করতে হবে যেহেতু এটা ইনডেফিনিট প্রোনাউন। হট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, এটা হচ্ছে একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, তাহলে আমাদের লাগবে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, ইজ নামবোধক শব্দ দেওয়া নেই, আবার সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে ইট দেওয়া থাকলে আমরা ইটই লিখতে পারবো, ইজেন্ট ইট। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, ইজেন্ট ইট। এরপর হচ্ছে লেটস বি প্যাট্রিয়ট, তাহলে লেটস বা লেটাস থাকলে শ্যাল উই বসে, আমরা পুরোটা লিখলাম না, লেটস বি প্যাট্রিয়ট, সেখানে আমরা সরাসরি শ্যাল উই লিখে দেবো। এটা হচ্ছে যশোর বোর্ডে যে পাঁচটি আসছিল সেই পাঁচটি। এরপর হচ্ছে সিলেট বোর্ড 2014, সিলেট বোর্ড 2014-এ যেগুলো আসছে তার মধ্যে প্রথমটি হচ্ছে অ্যাট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ আর ফাউন্ড ইন রুরাল এরিয়াস। তাহলে অ্যাট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ আর ফাউন্ড ইন রুরাল এরিয়াস, ওটা আমরা লিখলাম না। তাহলে আমাদের প্রয়োজন অক্সিলারি ভার্ব, দেখবো আমরা অক্সিলারি ভার্ব আছে কিনা, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আর নামবোধক শব্দ নেই, তাহলে এখানে নট বসবে। ফ্যামিলিস, এক্সটেন্ডেড ফ্যামিলিস হচ্ছে প্লুরাল নাম, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, সেক্ষেত্রে আমরা সবসময় দে লিখবো। তাহলে আরেন্ট দে, এক্সটেন্ডেড ফ্যামিলিস আর ফাউন্ড ইন রুরাল এরিয়াস, আরেন্ট দে। বি নাম্বার হচ্ছে দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিস। There are many members in extended families, তাহলে এখানে আমাদের লাগবে অক্সিলারি ভার্ব দেয়া আছে আর, তাহলে এক্ষেত্রে আমরা লিখলাম আর, নামবোধক শব্দ দেয়া নেই, আরেন্ট। দেয়ার যদি থাকে তাহলে দেয়ার থাকলে আমরা দেয়ারটাকেই সাবজেক্ট করবো, কারণ দেয়ার হচ্ছে একটি ইন্ট্রোডাক্টরি প্রোনাউন, সুতরাং এই দেয়ারের ক্ষেত্রে আমরা দেয়ারটাকেই সাবজেক্ট করব, এখানে কোনো হি সি বা কোনো কিছু লেখার প্রয়োজন হবে না, দেয়ারটাকে আমরা সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। সিরিয়াল বলছে দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্ট। দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্ট, ঘরটা সবসময় মেহমানে পরিপূর্ণ থাকে, গেস্টে পরিপূর্ণ থাকে এক্সটেন্ডেড ফ্যামিলিতে, কারণ সদস্য সংখ্যা বেশি থাকে, প্রত্যেকেরই কিছু না কিছু রিলেটিভ থাকে, তারা সবাই সবসময় এসে
ঘরটাকে পূর্ণ করে রাখে। আমাদের প্রয়োজন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে দেওয়া আছে ইজ, আমরা লিখলাম ইজ। কোথাও নাবোধক শব্দ নেই, তাহলে আমাদেরকে নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে হবে। দেন এখানে সাবজেক্ট হচ্ছে দ্য হাউস, হাউস এখানে সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা এখানে ইট লিখবো, ইজেন্ট ইট, দ্য হাউস ইজ অলওয়েজ, তাহলে ইজেন্ট ইট। তারপরে ডি নাম্বার বলছে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি, সমস্যাও কিছু রয়েছে যে ইট বিকামস ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি, পড়াশোনা করা কষ্ট হয়ে যায়। তাহলে এখানে আমাদের প্রয়োজন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে দেয়া নেই, তাহলে ডু অথবা ডাজ হবে, প্রেজেন্ট টেন্স যেহেতু, তাহলে এখানে ডাজ বসবে, কারণ সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে ইট বিকামস ডিফিকাল্ট ডাজেন্ট ইট। প্রেজেন্ট টেন্সের সময় সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ডাজ বসবে, একেবারে খুব সহজ কথা, প্লুরাল হলে ডু বসবে। নেক্সট হচ্ছে ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড রিডিং, গসিপিং অ্যান্ড স্লিপিং, তাহলে ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড, চিলড্রেন আর ফাউন্ড, স্টাডিং, গসিপিং সবগুলো একসাথে আমরা লিখলাম না, আমাদের প্রয়োজন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব দেওয়া আছে, নাবোধক শব্দ দেওয়া নেই, তাহলে নট বসবে। সাবজেক্ট হচ্ছে চিলড্রেন, চিলড্রেন শব্দটি হচ্ছে প্লুরাল, প্লুরাল নামের ক্ষেত্রে সবসময় দে ব্যবহার করতে হবে। চিলড্রেন আর ফাউন্ড, শিশুদেরকে দেখা যায় একই রুমে বসে কেউ পড়ছে, কেউ গল্প করছে, কেউ আবার হাসাহাসি করছে, কেউ খেলা করছে, সব মিলিয়ে কোনোটাই কিন্তু ভালোভাবে হয় না এক্সটেন্ডেড ফ্যামিলিতে। বাট এটা খেয়াল করতে হবে যেন সবার জন্য পড়ার একটি নির্দিষ্ট জায়গা থাকে, দ্যাট মিনস স্টাডি একটা রুম থাকে, রিডিং রুম যেটাকে আমরা বলি, সেটা যেন থাকে। তো সিলেট বোর্ডের পরে হচ্ছে রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডে প্রথমে যেটা আসছে বাংলাদেশ কেম ইনটু বিং এট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার, বাংলাদেশ কেম ইনটু বিং, বাংলাদেশ স্বাধীন হয়েছে এট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার, বাংলাদেশ স্বাধীন হয়েছিল এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে মাধ্যমে। এখানে অক্সিলারি ভার্ব নেই, কেইম হলো ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্সের সময় ডিড বসবে, কারণ ফার্স্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব শুধু একটাই, সেজন্য কোনো চিন্তা ভাবনা করার দরকার হবে না, ফার্স্ট টেন্স হবে ডিড। এখানে নাবোধক শব্দ নেই, নট বসবে। বাংলাদেশ কোনো দেশের নামের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করে থাকি, মাতৃভূমি যেহেতু বলা হয় এই জন্য সেখানে সি লেখা হয়, ডিডেন্ট সি, সরাসরি দেশের নামের পরিবর্তে সি লেখে, কোনো কোনো বইয়ে ইটু লেখে, তবে সি লিখলেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কারণ যেহেতু আমরা দেশটাকে সবাই মাতৃভূমি বলে থাকি। সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, সবারই কিছু দায়িত্ব কর্তব্য আছে। এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, সব লিখলাম না, আমাদের অক্সিলারি ভার্ব প্রয়োজন, অক্সিলারি ভার্ব লিখবো। তাহলে হ্যাজ নাবোধক শব্দ নেই, নট বসবে। এভরিওয়ান এভরিবডি থাকলে আমরা জানি সেখানে দে ব্যবহার করা হয়, সকল শিক্ষার্থীরা পরীক্ষার খাতা এটাই লিখে দিয়ে আসে, কিন্তু তারা বুঝতে পারে না যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার এখন যেহেতু আমাদের দে আসছে, দে হচ্ছে প্লুরাল, তাহলে হ্যাজ এর প্লুরাল ফর্ম যেটা হ্যাভ সেটা ব্যবহার করতে হবে। অনেক জায়গায় দেখা যাবে যে এখানে আর রয়েছে বা ইজ রয়েছে, এভরিওয়ান ইজ নস্টালজিক, এভরিওয়ান ইজ ফ্রি, এভরিওয়ান ইজ সিনসিয়ার, এই ধরনের কথা যদি থাকে, কিন্তু আমরা যখন এভরিওয়ানের পরে দে লিখবো তখন তো ওই অক্সিলারি ভার্বটাকেও প্লুরাল করে ফেলতে হবে, এটা তোমরা অনেকেই শিক্ষার্থীরা বুঝতে পারো না, সেজন্য এখানে আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হবে, যদি ইজ থাকে ইজটাকে আর ব্যবহার করতে হবে, ওয়াজ থাকলে ওয়ার ব্যবহার করতে হবে, কারণ যেটা প্লুরাল ফর্ম সেই প্লুরাল ফর্মটা ইউজ করতে হবে। অক্সিলারি ভার্বের প্লুরাল ফর্মগুলো হচ্ছে আর, ওয়ার, ডু এবং হ্যাভ। সি নাম্বার হচ্ছে অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, তাহলে অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, তারপর হচ্ছে উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, এগুলো লিখলাম না, আমি সব লিখলে অনেক বেশি সময় হয়ে যাবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, হার্ডলি হচ্ছে কি নেগেটিভ ভার্ব, তাহলে নট বসবে না, তাহলে কি বসবে সাবজেক্ট, সাবজেক্ট এখানে দেওয়াই রয়েছে, প্রোনাউন ফর্ম উইটাই আমরা লিখে দেবো, যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের সরাসরি প্রোনাউনটা লিখলেই চলবে, নো প্রবলেম। দিনের বলছে আই এম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি,
যে আই অ্যাম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি। আমাদের অক্সিলিয়ারি প্রয়োজন অ্যাম আমরা রয়েছে, তাহলে অনেকে অ্যাম নট লিখে দেয় অ্যামেন্ট আই, এটা লিখলে হবে না। অ্যাম এর সাথে যখন নট হয় তখন সেটা দুটো চেহারা হতে পারে, একটা হচ্ছে আরেন্ট অথবা এইন্ট। অ্যাম এর সাথে নট যুক্ত হলে সেটা চেহারাটা হয়ে যাবে এইন্ট। টেক কোশ্চেনে যখন অ্যাম এর সাথে নট হবে তখন এইন্ট হবে অথবা আরেন্ট আই। আই তো এখানে সাবজেক্ট প্রোনাউন ফর্ম, ওটাই আমরা ব্যবহার করে দিলাম। নেক্সট হচ্ছে লেটস ওয়ার্ক টুগেদার, চলো সবাই একসাথে কাজ করি। তাহলে লেটস থাকলেই আমরা জানি সেখানে কোনো টেন্স দেখার প্রয়োজন হবে না, কিছুই না। এটা আমাদের জন্য যারা ব্যাকরণবিদ তারা সহজ করে দিয়েছেন যে লেটস বা লেটাস থাকলে সেখানে বেশি চিন্তা ভাবনা করার প্রয়োজন হবে না, চিন্তা ভাবনা করে মাথার চুল ফেলে দেওয়ার প্রয়োজন নেই, রাতের ঘুম হারাম করার প্রয়োজন নেই, সরাসরি শ্যালোই ব্যবহার করে দিলেই চলবে। নেক্সট হচ্ছে কুমিল্লা বোর্ড 2014, এখানে যেটা আসছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখন এখানে অক্সিলারি ভার্ব দেয়া নেই, মূল ভার্ব হচ্ছে উইন্স। এটা চিরন্তন সত্য, চিরন্তন সত্য হলে সেটা তো অবশ্যই প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ বসবে, এখানে ডু বসবে না ডাজ বসবে, সেটা একটা চিন্তার বিষয়। যদি আমরা দেখি এখানে দুটো বিষয়ে বা দুটো নাম একসাথে কোনো একটি বিশেষ গুণকে নির্দেশ করে অথবা একই ভাব প্রকাশ করে, সেক্ষেত্রে ওটা সিঙ্গুলার। আর যদি ভিন্ন ভাব প্রকাশ করে, ভিন্ন মত প্রকাশ করে, ভিন্ন ব্যক্তিকে নির্দেশ করে, সেক্ষেত্রে ওটা হচ্ছে প্লুরাল। তাহলে এটা আর একটা বোঝার বিষয় আছে, যদি সিঙ্গুলারই বোঝে তাহলে এখানে ভার্বের সাথে এস থাকবে, আর যদি প্লুরাল বোঝে তাহলে আর ভার্বের সাথে এস থাকবে না। যেমন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, সেখানে টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান বলা হয় না। টাইম অ্যান্ড টাইট দুটো ভিন্ন ভিন্ন নামকে বোঝায়, সময় এবং স্রোত। কিন্তু এই স্লো অ্যান্ড স্টেডি এটা হচ্ছে একত্রে একটা গুণকে বোঝানো হয়। স্লো অ্যান্ড স্টেডি, ধীর স্থির যারা, ধৈর্যশীল যারা, তারাই জয়লাভ করে। সুতরাং এটা হচ্ছে সিঙ্গুলার, সেজন্য এখানে ডাজ বসবে। এবং এখানে কোনো নাবোধক শব্দ নেই, তাহলে নট, ডাজেন্ট, ইট। যখন একই ভাব প্রকাশ করবে সেখানে আমাদেরকে ইট লিখতে হবে, আর যদি ভিন্ন ভাব প্রকাশ করে তাহলে সেখানে দে লিখতে হবে। টাইম অ্যান্ড টাইটের ক্ষেত্রে আমাকে দে লিখতে হবে, আর স্লো অ্যান্ড স্টেডির ক্ষেত্রে ইট লিখতে হবে, ডাজেন্ট, ইট। এটা আমরা সিঙ্গুলার না প্লুরাল এই ভার্বের ফর্ম দিয়ে বুঝবো। যদি এস থাকে তাহলে সেটা বুঝবো সিঙ্গুলার, এস না থাকলে সেটা বুঝবো প্লুরাল, সহজে একটু বিষয়। তারপর হচ্ছে বি নাম্বার, দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার। দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল এটা দেখে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব দেয়া আছে হ্যাজ, আমরা লিখলাম হ্যাজ, নামক শব্দ নেই তাহলে বসবে হ্যাজেন্ট। এই যে দা মাদার, আমরা জানো মাদারের ক্ষেত্রে আমরা সাধারণত সে যেহেতু মহিলা এই জন্য সি লিখি, কিন্তু যখন মাদারের আগে দি থাকবে, মায়ের আগে কখনো দি বসে না। কিন্তু যদি বলে দ্য মাদার অফ মিনা, সেক্ষেত্রে বসতে পারে, সেক্ষেত্রে আবার সি হবে, কারণ তখন মিনার মাকে বুঝিয়েছে। কিন্তু এখানে মায়ের যে গুণ সেটাকে বুঝিয়েছে। দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার টু সি দিস সিন, এই দৃশ্য দেখে তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠেছিল। তাহলে আমরা দেখবো যদি শুধু দি মাদার থাকে, দি ফাদার থাকে, দ্য ব্রাদার থাকে, দ্য সিস্টার থাকে, সেক্ষেত্রে ওটার পরিবর্তে আমরা ইট লিখবো। কিন্তু যদি বলে দ্য ব্রাদার অফ মিনা, দ্য ব্রাদার অফ হাসান, ব্রাদার অফ টরেন্টো এক্সেট্রা, সেক্ষেত্রে আবার ওটা আমরা মানুষকেই বোঝাবে। কিন্তু যদি শুধু দি মাদার থাকে, দি ফাদার থাকে, দি সিস্টার থাকে, সেক্ষেত্রে মানুষকে না বুঝিয়ে মানুষের যে গুণ বা বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটাকে বোঝায়, সেজন্য ওটার পরিবর্তে ইট বসবে। তাহলে এখানে হবে হ্যাজেন্ট ইট। নেক্সট হচ্ছে হি হার্ডলি কাস্ট এ ভোট ফর মি। তাহলে হি হার্ডলি কাস্ট এ ভোট ফর মি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টের সকল ফর্ম এক। এই ক্ষেত্রে যদি এস বাই এস থাকে তাহলে এটা প্রেজেন্ট, আর যদি এস বাই এস না থাকে তাহলে পাস্ট। আর হার্ডলি যেহেতু রয়েছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে নট বসবে না, ডিড হি হার্ডলি কাস্ট এ ভোট। যদি এখানে এস থাকতো, কাস্ট এস যদি থাকে তাহলে আমরা এখানে ডাজ লিখবো, ডাজ হি। আর যদি দেখা যায় যে না এস নেই, তাহলে যেমন হি লেট মি গো, তাহলে এখানে হবে ডিডেন্ট হি, কারণ এখানে লেটস নেই। যদি থাকে হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়, তাহলে হবে ডাজেন্ট হি। আর যদি বলে হি লেট মি গো, তাহলে হবে ডিডেন্ট হি। যে সকল ভার্বগুলোর সকল ফর্ম এক, সেগুলোর ক্ষেত্রে দেখতে হবে যদি এস বাই এস থাকে তাহলে প্রেজেন্ট, আর যদি এস বাই এস না থাকে তাহলে হচ্ছে পাস্ট। এটা আমাদের খেয়াল করতে হবে। আর যদি
ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তো এস বা এস এর ব্যাপার নেই, সেক্ষেত্রে আমরা প্রেজেন্টও ধরতে পারবো, পাস্টও ধরতে পারবো। যেমন এখানে যদি থাকতো যে আই হার্ডলি কাস্ট এ ভোট, সেখানে আমরা ডিডেন্ট ডিড আইও ধরতে পারতাম, আবার ডু আইও ধরতে পারতাম, কারণ তার সকল ফর্মে এক এবং আই এর ক্ষেত্রে তো কোনো এস বা এস এর ব্যাপার নেই, সেক্ষেত্রে আমরা ওটাকে প্রেজেন্টও ধরতে পারবো, পাস্টও ধরতে পারবো। তারপর হচ্ছে যে ডি নাম্বারে কাইন্ডলি ডু মি এ ফেভার, দয়া করে আমার পক্ষে একটু কাজ করুন, কাইন্ডলি বা একটু সাহায্য করুন, কাইন্ডলি ডু মি আ ফেভার, যে দয়া করে আমাকে একটু সাহায্য করুন। তাহলে এটা হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে ওয়ান্ট ইউ লেখা যাবে, আবার উইল ইউ লেখা যাবে। যদি মূল ভার্ব দিয়ে শুরু থাকে ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা ওয়ান্ট ইউ লিখতে পারবো, আবার উইল ইউ লিখতে পারবো, দুটো লিখলেই হবে। বাট কোনো কিছু করতে যদি আহ্বান করা হয় বা খেতে আহ্বান করা হয়, দাওয়াত দেওয়া হয়, নিমন্ত্রণ দেওয়া হয়, হ্যাভ এ কাপ অফ টি, হ্যাভ এ লাঞ্চ, এই ক্ষেত্রে আমরা ক্যান ইউ বা ক্যান্ট ইউ ব্যবহার করতে পারবো, কারণ ওটা হচ্ছে তাকে আহ্বান করা হচ্ছে, আহ্বানে সে সাড়া দিতেও পারে, নাও দিতে পারে, সেজন্য ক্যান ইউ ব্যবহার করা হয়। কিন্তু যদি মূল ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা ওন্ট ইউ বা উইল ইউ লিখবো। নেক্সট হচ্ছে ই নাম্বার বলছে আই নিড নট গো দেয়ার, আই নিড নট গো দেয়ার। এটার পাশাপাশি আমি আরেকটা লিখি, এটা যদি পরীক্ষা আসেনি বোঝানোর জন্য, আই নিড টু গো দেয়ার, এরকম যদি থাকে তাহলে নিডের পরে যদি আরেকটা সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তখন নিড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এখানে নামবোধক শব্দ আছে তাহলে নট বসবে না, নিড আই। কিন্তু যদি এই নিডের পরে আরেকটা ভার্ব এরকম ইনফিনিটিভ আকারে থাকে, সেক্ষেত্রে এটাকে প্রেজেন্ট ধরতে হবে এবং এটাকেই মূল ভার্ব ধরতে হবে, তখন হবে ডোন্ট আই। এই জিনিসটি তোমাদেরকে খেয়াল করতে হবে। নেক্সট হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2014, ময়মনসিংহ বোর্ড 2014-এ যেটা প্রথমে আসছে, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, এটা এর আগে একবার একটা বোর্ডে আমরা দেখেছিলাম। এই জন্য বোর্ড কোশ্চেন বেশি সমাধান করতে হবে, কারণ বোর্ড কোশ্চেন থেকেই অনেক সময় কমন পড়ে যায়, সেজন্য বেশি বেশি বোর্ড কোশ্চেন সমাধান করতে হবে। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব প্রয়োজন হবে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব আমরা লিখলাম, নামবোধক শব্দ নেই, নট, প্যাট্রিয়টিজম হচ্ছে একটি গুণ, কোনো পুরুষ মহিলা নয়, সেজন্য এখানে ইট লিখতে হবে এবং এটা হচ্ছে সিঙ্গুলার। বি নাম্বার হচ্ছে ওয়াইজ পিপল টিচ আস টু লাভ ওন কান্ট্রি, জ্ঞানী মানুষেরা নিজের দেশকে ভালোবাসতে শিখান, তাহলে ওয়াইজ পিপল টিচ আস টু লাভ ওন কান্ট্রি, সেটা না লিখলাম। এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে প্রেজেন্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্সের সময় আমাদের ডু বা ডাজ ব্যবহার করতে হয়। ওয়াইজ পিপল, পিপল হচ্ছে প্লুরাল, প্লুরালের সময় এখানে ডু বসবে, নামবোধক শব্দ যদি নেই তাহলে নট বসবে, পিপলের প্রনাউন ফর্ম হচ্ছে দে, ডোন্ট দে, ওয়াইজ পিপল টিচ আস টু লাভ ওন কান্ট্রি, সেক্ষেত্রে হবে ডোন্ট দে। তো আমি এটা আসলে গুগলের থেকে এই কোশ্চেনগুলো নিয়েছিলাম, সেখান থেকে কোনো সমস্যা থাকলে সেটা তোমরা দেখে নেবে তোমাদের কাছে যদি বই থাকে। সিনেমা হচ্ছে উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবাভ এভরিথিং, উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবাভ এভরিথিং। এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তখন বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম বিষয় রয়েছে, তবে বেশিরভাগ সময়ই এই কমপ্লেক্স সেন্টেন্স থাকলে কনজাংশন যেখানে থাকে তার সাথের অংশটা দিয়ে করা হয় না, আগে যে অংশটি থাকে সেই অংশটা দিয়ে করতে হয়। তাই আগের অংশ হচ্ছে শুড, নেগেটিভ শব্দ নেই তাহলে নট বলবে, শুডেন্ট উই। কমপ্লেক্স সেন্টেন্স থাকলে খেয়াল করবে যেখানে কনজাংশন রয়েছে এর সাথে যে অংশটি রয়েছে, দ্যাট মিনস এর ডান পাশে যে অংশটি আছে ওটা দিয়ে করা যাবে না, অন্য যে অংশটি থাকবে ওর পরে যে অংশটি বিচ্ছিন্নভাবে থাকবে সেটা দিয়ে করতে হবে। তখন এখানে বিচ্ছিন্ন অংশটি হচ্ছে উই শুড রিমেম্বার, এটা দিয়ে করতে হবে। রিমেম্বার সাম পিপল ফরগেট ইট, কিছু মানুষ এটা ভুলে যায়, সাম পিপল ফরগেট ইট, এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নেই তাহলে ডু অথবা ডাজ বসবে, বা ডিড, প্রেজেন্ট টেন্স যেহেতু সেক্ষেত্রে ডিড বসবে না, তাহলে ডু অথবা ডাজ বসবে। এখানে নামবোধক শব্দ নেই তাহলে ডোন্ট পিপল হচ্ছে প্লুরাল, তাহলে এখানে হবে দে, ডোন্ট দে। তারপর হচ্ছে
E number, we hope that everybody will love his motherland. Everybody will love, এটা আমরা লিখলাম না কারণ কনজাংশনের পরের অংশটি যেহেতু আমরা করব না, তাহলে আগের অংশটা দিয়ে করব। সেই অংশে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। এখানে বলবে ডোন্ট, কারণ সাবজেক্ট যেহেতু প্লুরাল। ডোন্ট উই, নামবোধক শব্দ নেই, জন্য ডু নট বসছে। তাহলে ডোন্ট উই। তারপরে এটা গেল আমাদের এই বোর্ড। এরপরে সর্বশেষ যে বোর্ডটি, 9টা বোর্ড সাধারণত বাংলাদেশের শিক্ষা বোর্ড রয়েছে, 9টি শিক্ষা বোর্ড। 9টি শিক্ষা বোর্ডের কোশ্চেনগুলোই আজকে আমরা সলভ করলাম। সর্বশেষ হচ্ছে বরিশাল বোর্ড 2014। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি এক কোশ্চেন, সবচেয়ে সহজ একটি গ্রামারের বিষয়। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা আমরা লিখলাম না, তাহলে এখানে ইজ নট ইট, ইজেন্ট ইট, কারণ নামবোধক শব্দ নেই এবং ইন্ডাস্ট্রি হচ্ছে একটি গুণ, এটা কোনো পুরুষ মহিলা নয় বা সিঙ্গুলার প্লুরাল নয়, এটা সিঙ্গুলার বিষয় অবশ্যই। দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস। দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস। ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস, যারা পরিশ্রমী তারা উন্নত। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে আর, এর সাথে নট, এরপর হচ্ছে দে। এখন কেন এখানে দে বসবে? কারণ এই কোনো অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হয় এবং তার পূর্বে যদি দি থাকে, তাহলে সেটা হচ্ছে প্লুরাল নাউন। সেজন্য এখানে ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমীরা, পৃথিবীতে যত পরিশ্রমী আছে, সেজন্য এখানে দে ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব হচ্ছে আর, নামবোধক শব্দ নেই, এই জন্য আরেন্ট দে। সি নাম্বারটি হচ্ছে দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি। যারা পরিশ্রমী তারা কখনো দরিদ্রতায় ভোগে না। দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি, তারা দরিদ্রতায় ভোগে না। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে ডু বসবে, নট বসবে না কারণ হার্ডলি রয়েছে। তাহলে ডু দে, যে তারা সাধারণত দরিদ্রতায় ভোগে না, তাহলে ডু দে। ডি নাম্বারটি হচ্ছে অন দ্য আদার হ্যান্ড আইডলনেস ইজ এ কার্স। অন দ্য আদার হ্যান্ড আইডলনেস, অলসতা, আইডলনেস ইজ আ কার্স, এটা একেবারে সত্য কথা। অলসতা হচ্ছে একটি অভিশাপ, তাহলে এখানে হবে অক্সিলারি যদি দেওয়া আছে ইজেন্ট ইট। ইট কেন হবে? কারণ আইডলনেস, অলসতা একটি গুণ, এটা তো পুরুষ মহিলাও নয় আবার প্লুরালও নয়, সুতরাং এখানে ইজেন্ট ইট। আইডলনেস ইজ এ কার্স, ইজেন্ট ইট। দ্য আইডল সেলডম প্রসপার। দ্য আইডল সেলডম নাবোধক শব্দ, প্রসপার, যারা অলস তারা উন্নতি করতে পারে না। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে ডু অথবা ডাস, এখানে ডু বসবে। নেগেটিভ ওয়ার্ড সেলডম আছে, নট বসবে না। দ্য আইডল, এটা হচ্ছে একটি প্লুরাল নাউন, যেমন ইন্ডাস্ট্রিয়াস এটাও সেরকম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে যদি দি থাকে এবং সেটা যদি সাবজেক্ট হয়, তখন সেটা হচ্ছে একটি প্লুরাল নাউন। সুতরাং এখানে দ্য আইডল মানে হচ্ছে অলসরা, যেমন এখানে পরিশ্রমীরা, ঠিক সেরকম এখানে হচ্ছে অলসরা উন্নতি করতে পারে না বললেই চলে। সুতরাং এক কথা হচ্ছে অলসরা উন্নতি করতে পারে না, সেজন্য এখানে প্রেজেন্ট টেন্স যেহেতু প্লুরাল নাউন আসছে, এই জন্য এখানে দে বসবে, প্লুরাল নাউনের প্রোনাউন ফর্ম। তারপরে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু বসবে, নেগেটিভ ওয়ার্ড আছে এই জন্য এখানে নট বসবে না। এই যে আমি 9টি বোর্ড এখানে সমাধান করলাম, একেবারে একটানা তোমাদের চোখের সামনে দেখিয়ে দিলাম যে আসলে কিভাবে এগুলো সমাধান করতে হয়। আশা করছি বুঝতে পারবে। এবং আমি যে কথাগুলো বলছি, এই যে এখানে কেন ডু বসছে, কেন এখানে নট বসেনি, দে কার পরিবর্তে আসছে, কি কারণে আসছে, এবং কখন অ্যাডজেক্টিভের আগে দি বসলে সেটা সাবজেক্ট হলে প্লুরাল হয়, সেই কথাগুলো অবশ্যই তোমরা নোট খাতায় তুলে রাখবে, তাহলে পরীক্ষার সময় তোমার বুঝতে সহজ হবে। আশা করছি সকলে ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো সমস্যা যদি থাকে, বুঝতে কোথাও সমস্যা হয়, ব্যর্থ হও, আমি যদি তোমাদেরকে বোঝাতে ব্যর্থ হই, তাহলে সেটা কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাকে কমেন্টে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব অথবা ভিডিও আকারে আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একজন শিক্ষার্থী আমাকে কমেন্ট করে জানিয়েছো ন্যারেশনের সমাধান দিতে। পরবর্তী ভিডিওতে আমি এই যে 2024 সালে যে ন্যারেশনের বোর্ড কোশ্চেনে আসছে সেগুলো ব্যাখ্যা সহ সমাধান করে দেখাবো। সেই পর্যন্ত তোমরা সকলেই চ্যানেলের সাথে থাকবে।
বন্ধুদের সাথে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে, বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করবে, যাতে তারাও এখান থেকে শিখতে পারে। অবশ্যই আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু ওয়ান।